এই পার্টে আমি দেখাবো অবজেক্ট মেনুর স্লাইস এবং পাথ মেনুর ব্যবহার। স্লাইসের কাজ দেখানোর জন্য আমি প্রথমে একটি আর্ট জাতীয় কিছু এঁকে নেব, অথবা আমি দ্রুত দেখানোর জন্য আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি। অবজেক্ট স্লাইস মেক। স্লাইস তৈরি করা যায়, যেমন আমি এটি সিলেক্ট করে নিলাম, অবজেক্ট স্লাইস মেক, এই যে একটি স্লাইস হয়ে গেল। স্লাইস রিলিজ, স্লাইসটি রিলিজ করে দিলাম। তারপর ক্রিয়েট ফ্রম গাইডস, গাইডস থেকে স্লাইস করা যাবে। যেমন রুলার এখানে আছে উপরে এবং বামে, আমি এখান থেকে গাইডস একটি নিয়ে নিলাম। এভাবে কয়েকটি গাইডস নিয়ে নিচ্ছি। যাই হোক, কয়েকটি নিয়ে নিলাম। তারপর স্লাইস ক্রিয়েট ফ্রম গাইডস, এই যে গাইডস অনুযায়ী কিন্তু স্লাইস হয়ে গেছে অবজেক্ট। এভাবে গাইডস থেকে স্লাইস করা যায়। আমি স্লাইস ডিলিট করে দিচ্ছি, স্লাইস ডিলিট অল, সবগুলো স্লাইস ডিলিট করে দিলাম। অবজেক্ট স্লাইস, আগে এটি দেখিয়েছিলাম। তারপর সিলেকশন অনুযায়ী স্লাইস করা যায়, যেমন আমি সিলেক্ট করে নিলাম, এই দুটি সিলেক্ট করে নিলাম। অবজেক্ট স্লাইস ক্রিয়েট ফ্রম সিলেকশন, এই যে আমি একটি গাইডস করে স্লাইস করে নিলাম এখানে। এভাবে সিলেকশন থেকে স্লাইস করা যায়। তারপর এখানে অপশনটিতে দেখাচ্ছে যে ডুপ্লিকেট স্লাইস, ডুপ্লিকেট স্লাইস, এই যে আরেকটি ডুপ্লিকেট স্লাইস হয়ে গেছে। স্লাইসটি সিলেক্ট করে নিচে বা উপরে নিয়ে নিতে পারবো, অথবা কিবোর্ডের এরো বাটন দিয়ে উপরে নিচে ডানে বামে সরাতে পারবো। তাহলে আমরা এখন দেখলাম যে মেক কীভাবে সিলেকশন অবস্থায় স্লাইস তৈরি করা যায়, স্লাইসকে রিলিজ করা যায়, সিলেক্ট অবস্থা গাইডস এনে গাইডস অনুযায়ী স্লাইস তৈরি করা যায়, সিলেকশন করে স্লাইস তৈরি করা যায়। তারপর স্লাইসকে ডুপ্লিকেট স্লাইস করা যায়। আমি এটি দেখাচ্ছি না এখন। ডিভাইড স্লাইস মানে কোনো স্লাইসকে ডিভাইড করা, ভার্টিক্যালি হরিজন্টালি ডিভাইড করা যায়, সেটি দেখানোর জন্য আমি একটি প্লেন অংশে নিয়ে আসলাম স্পষ্টভাবে বোঝার জন্য। আমি প্রথমে একটি স্লাইস বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি স্লাইস বানিয়ে নিলাম। এই স্লাইসটি অবজেক্ট স্লাইস ডিভাইড স্লাইস, এখান থেকে এটি আনা পরপরই কিন্তু আমার স্লাইসটি তিনটি স্লাইস হয়ে গেছে। তিনটি হওয়ার কারণ এখানে ডিভাইড ভার্টিক্যালি ইন্টু 3 দেওয়া আছে, সেই জন্য এখানে তিনটি হয়েছে। পিক্সেল পার স্লাইস পিক্সেল 710 আছে। এখানে যদি আমি 5টি করতে চাই, তাহলে এই যে 5টি স্লাইস করে নিলাম। মানে একটি স্লাইস বানানোর পর এখানে এসে স্লাইস ভার্টিক্যালি বাড়ানো কমানো যাবে। আমি পূর্বের অবস্থায় 3টি দিয়ে দিলাম। ডিভাইড হরিজন্টালি স্লাইস 2টি আছে এখানে। যদি আমি এই চেকমার্ক দিয়ে দিই 2তে, এখন 2টি স্লাইস হয়েছে হরিজন্টালি, মানে সমান্তরালভাবে 2টি, প্রথমটি দ্বিতীয়টি। অথবা আমি এখান থেকে বাড়িয়ে নিতে পারবো, যেমন আছে 2টি, আমি এখানে 5টি করে নিলাম। এই যে 5টি স্লাইস আছে, প্রথমটি 1 2 3 4 5।
স্লাইস স্লাইস ডিলেট, আমি অল স্লাইস ডিলেট করে দিয়ে দিলাম। অবজেক্ট স্লাইস, তাহলে ডিলেট স্লাইস, ডিভাইডেড স্লাইস, ডুপ্লিকেট স্লাইস, ক্রিয়েট ফ্রম সিলেকশন স্লাইড, ক্রিয়েট ফ্রম গাইডস থেকে স্লাইস বানানো, সিলেকশন করে স্লাইস বানানো বা স্লাইস রিলিজ করা। আশা করি এই সব যেগুলো আমি এখন দেখালাম এগুলো করতে পারবেন। তারপর এখানে দেখা যাচ্ছে স্লাইস অপশন, আমরা এখন স্লাইস অপশনটি দেখব। স্লাইস অপশনের মাধ্যমে যেমন সিলেক্ট করলাম এই অংশটি, সিলেক্ট করার পর অবজেক্ট স্লাইস 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 করার পর অবজেক্ট স্লাইস স্লাইস অপশন, এখান থেকে আমি স্লাইসের নাম দিয়ে দিচ্ছি। এটা এখন বোঝা যাবে না, পরে বোঝা যাবে। যেমন আমি স্লাইসের নাম দিয়ে দিলাম ট্রেনিং এবং স্লাইসের ইউআরএল দিয়ে দিলাম। যদি আমরা এই পেপারটি, এই স্লাইসটি HTML আকারে সেভ করি, HTML আকারে সেভ করলে এই অংশে ক্লিক দিলে এই গুগল ওয়েব পেজে নিয়ে যাবে। এটা পরে আমি বলে দেব। তারপর আছে ক্লিপ টু আর্টবোর্ড। ক্লিপ টু আর্টবোর্ড মানে যখন আমরা এখানে গিয়ে সেভ দেব, সেভ ফর ওয়েব, যে এখানে শুধু আর্টবোর্ডটি দেখাচ্ছে। এখানে আমি কিন্তু কাজটা করছি আর্টবোর্ডে না, আর্টবোর্ডের বাইরে কাজটি করছি। সেজন্য আমাকে যা করতে হবে, অবজেক্ট স্লাইস, এই আর্টবোর্ডটি ক্লিপ টু আর্টবোর্ড, এই টিকমার্কটি উঠিয়ে দিতে হবে। ফাইল, সেভ ফর ওয়েব, এখন আমার পেপারটি দেখাচ্ছে। এখন আমি সেভ করে নিয়ে নিচ্ছি, সেভ। এখানে HTML অনলিতে যদি আমরা সেভ করি তাহলে স্লাইসটি পরবর্তীতে ওপেন করতে চাইলে কোনো একটি ব্রাউজারে ওপেন হবে। আর যদি HTML অ্যান্ড ইমেজ অনলিতে সেভ দিই, সেভ অ্যাজ টাইপ, তাহলে এটি পেজ আকারে, ইমেজ আকারে দেখা যাবে। যেমন সিলেক্ট করার পর আমি এটি সেভ করে নিচ্ছি। ভিডিও স্টুডিও নামে সেভ। আমরা দেখার জন্য আমি আরেকটি কপি সেভ করে নিচ্ছি, সেভ ফর ওয়েব। HTML অনলি, এটি সেভ করতেছি। ডাবল 1 ডাবল 2 ডাবল 3 নামে। ডাবল 1 ডাবল 2 ডাবল 3 নামে। এটা একটি ব্রাউজারে ওপেন হবে। এখানে ক্লিক দিলে কিন্তু এই যে আমি আবার দেখাচ্ছি, এটি আমি সেভ করছি অনলি HTML আকারে। ক্লিক, এই যে আমার স্লাইডসগুলো দেখাচ্ছে। এখানের মধ্যে পিকচারটি আসতেছে না যে কোনো একটা কারণে। আমি কিন্তু এটাতে একটি ইউআরএল দিয়ে দিয়েছিলাম www.google.com। আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমার www.google.com-এ নিয়ে যাচ্ছে। নর্মালি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই স্লাইসের ব্যবহার
হয়ে থাকে বেশি। নর্মালি এই স্লাইসের ব্যবহার বেশি একটি হয় না। গ্রাফিক্স ডিজাইনে শুধু ডিজাইন বা প্রিন্টিং ক্ষেত্রে এইটির ব্যবহার খুবই কম। তাহলে আশা করি বুঝতে পারছেন যে স্লাইস মেনুর কাজ। এখন আমি দেখাবো পাথ অপশনটি। আমি সব ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এ, অল সিলেক্ট ডিলিট। পাথ দেখানোর জন্য, পাথ মানে কোনো লাইন আঁকা, যেটা আমরা সোজা বুঝি যে কোনো লাইন আঁকার পর সেটিকে পাথ বলে। যেমন আমি একটি লাইন এঁকে নিচ্ছি, আমি একটি লাইন এঁকে নিলাম, লাইনটি কালার দিয়ে দিলাম, সিলেকশন, অবজেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, অবজেক্ট, পাথ, অ্যাভারেজ, হরিজন্টাল। ওকে, তাহলে এটি কি হলো যে অ্যাভারেজে দুটিকে একসাথে, এই দুটি পয়েন্টারকে একসাথে করে দিছে। অবজেক্ট, পাথ, এই অ্যাভারেজের মাধ্যমে আমরা হরিজন্টাল দিয়ে ওকে দেওয়াতে যে গ্যাপটি আছিল সেই গ্যাপটি একত্রিত করে দিছে। এখন আমরা এই জয়েন্ট করতে পারবো। জয়েন্ট করার জন্য অবজেক্ট, পাথ, এই যে জয়েন্ট হচ্ছে না। আচ্ছা, আমি জয়েন্টটি একটু পরে দেখাচ্ছি। এখন লাইন দুটো আছে ভার্টিক্যালি, আগে ছিল হরিজন্টালে, এখন ভার্টিক্যালি আছে। অবজেক্ট, পাথ, অ্যাভারেজ, ভার্টিক্যাল। ওকে, এভাবে কোনো দুটি অবজেক্টকে একত্রিতভাবে আনা যায়। আমি শুধু সংক্ষিপ্ত আকারে এই ব্যবহারগুলি দেখাচ্ছি। এই ব্যবহারগুলি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন অংশে ব্যবহার করা হয়। আমি জাস্ট একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। এ হচ্ছে পাথ, অ্যাভারেজ, হরিজন্টাল এবং ভার্টিক্যালের কাজ দেখালাম। আমি এইটি কাজ দেখাচ্ছি এখন। এক্সাম্পল, আমি দুইটি অবজেক্ট এঁকে নিলাম, আঁকার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে শুধু এই দুটি পয়েন্টারকে সিলেক্ট করে নিলাম। অবজেক্ট, পাথ, অ্যাভারেজ, এখানে বোতে রাখার পর ওকে, এইভাবে একত্রিত করা যায় খুব সহজে। যে কাজটি করতে অনেক সময় প্রয়োজন, সেই কাজটি খুব সহজে এটির মাধ্যমে করা যায়। আমি আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি। সিলেকশন, হাইড করে নিচ্ছি, হাইড গার্ড, সিলেক্ট, ডাইরেক্ট সিলেকশন, সিলেক্ট, অবজেক্ট, পাথ, অ্যাভারেজ, বোথ। ওকে,
এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন। তাহলে আমরা দেখলাম এখান থেকে অ্যাভারেজের কাজ। জয়েন্টের কাজটা একটু দেখে নিই। যেমন আমরা যদি এই দুটি অংশ কিন্তু আলাদা আলাদা, যদি একসাথে জয়েন করতে চাই, এইভাবে দুইটা রাখার পর ডাইরেক্ট সিলেকশন, সিলেক্ট অবজেক্ট জয়েন্ট, এই যে এটি জয়েন্ট হয়ে গেছে। অবজেক্ট আমি খুবই সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি শুধু ব্যবহারগুলো। এই ব্যবহারগুলো আপনাদের শিখতে গেলে বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত এই কাজগুলো করতে পারবেন। আমি সবসময় ভিডিওগুলিতে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই, মানে কোনো এক্সট্রা কিছু বলি না বা এক্সট্রা কোনো কথা বলতে চাই না, খুব সংক্ষেপে খুব সহজে বোঝানোর চেষ্টা করি। সেই জন্য বেশি কথা বলি না। বেশি কথা বলতে, বেশি বোঝাতে গিয়ে কিন্তু আবার পেস লাগে। একটি অংশ বোঝাতে গেলে অনেকগুলো কথা, আর অনেকগুলো কথা শোনার পর কঠিন মনে হয়ে যায়। সেই জন্য আমি খুব সংক্ষেপে বলে এবং সংক্ষিপ্ত আকারে কাজগুলো দেখিয়ে দিই। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। তাহলে আমরা দেখলাম জয়েন্ট এবং অ্যাভারেজ। এখন আমরা দেখব আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক বলতে যেমন আমরা একটি লাইন আঁকলাম, অথবা যেমন এই লাইনটিকে অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক, এই যে এই লাইনটিকে আমরা কি করছি, আউটলাইন করছি। যেটি লাইন ছিল সেটি এখন হয়ে গেছে ফিল। যেমন আমি আবার একটু রিপ্লাই করতেছি, এটি সিলেক্ট, এটি একটি লাইন, যে লাইন বর্তমানে লাইন কালার আছে, এখান থেকে আমি লাইন কালার চেঞ্জ করতে পারবো। এখন এটি সিলেক্ট করার পর অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোককে আউটলাইন করার পর এটি ফিল হয়ে গেছে। এই যে এখন ফিল কালার চেঞ্জ করতে পারবো, যেটি আউটলাইনের মাধ্যমে করা যায় বা এক্সপ্যান্ডের মাধ্যমে করা যায়। তারপর আছে অফসেট পাথ। অফসেট পাথের কাজটি হচ্ছে, এক্সাম্পল আমি একটি এটার থেকে দেখে দিচ্ছি। যেমন এটাকে সিলেক্ট করে নিলাম, এটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে অফসেট আছে 1 ইঞ্চি, আমি 0.3 দিয়ে দিলাম। এখানে দিলাম মিটারে, ওকে। মিটারে হওয়ায় এখানে 0.3 করে, এটা কিন্তু ছিল, এটার থেকে 0.3 করে বাড়ছে। এভাবে বাহির দিকে যতগুলো যত ইচ্ছা বাড়ানো যাবে। অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী বাড়ানো যাবে। যেমন আমি 0.1, ওকে, এই যে বাড়িয়ে দিলাম। অবজেক্ট আমি যদি আবার দিয়ে দিই, ওকে, এই যে আবার বাড়তেছে। এইভাবে অফসেট পাথের কাজ করা হয়। এখানে মিটারে দেওয়াতে এরকম রাউন্ড দিলে এটা রাউন্ড হবে, বি লেভেল দিলে বি লেভেল হবে। আপনারা এগুলো দেখে নেবেন। আর যদি আমরা মাইনাস দিয়ে দিই, যেমন আমি এটি সিলেক্ট করে নিলাম, এটি মাইনাস দেখানোর জন্য কালারটা চেঞ্জ করে নিলাম। পাথ অফসেট পাথ মাইনাস 0.2, সরি 0 মাইনাস 0.2, ওকে। এই যে এভাবে মাইনাস আকারে নেওয়া যায়। আশা করি পাথের অফসেট পাথ পর্যন্ত পারবে।
সিম্পলিফাই, এটি কাজটি দেখি। আমি একটু সরিয়ে নিয়ে নিচ্ছি। এটি আমি সিলেক্ট করে নিলাম, অবজেক্ট পাথ, সিম্পলিফাইতে ক্লিক দিলাম। দেওয়ার পর যদি আমি প্রিভিউতে ক্লিক করি, এই যে দেখা যায় যে এটি হচ্ছে অরিজিনাল আর এটি প্রিভিউ। এটির মাধ্যমে এইভাবে এডিট করা যায় কর্নারগুলোকে। যদি আমি শো অরিজিনালটি দিতে দেই, যে আমি অরিজিনাল লাইনটি দেখতে পারবো, এই যে আমার অরিজিনাল লাইনটি, লালটি আমার অরিজিনালটি দেখাচ্ছে। এইভাবে এই লাইনগুলো এডিট করা যায়। ক্যান্সেল, এ হচ্ছে সিম্পলিফাই। তারপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এটি বোঝানোর জন্য আমি কয়েকটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটি, এখানে 4টি অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1 2 3 4। সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এইটি, এই কর্নারে শুধু 4টি অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এখন এই যে আরো 4টি আসছে। এটির মধ্যখানে আরেকটি আসছে, যে এখানে এখানে এখানে, এই যে এখানে। আমি যদি আরো আনতে চাই, পাথ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন এখন প্রত্যেকটি মধ্যখানে আরেকটি করে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এভাবে যতগুলো ইচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন। ডিভাইড অবজেক্ট মেনু। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টটি আনার পর কি ব্যবহার, এগুলো পূর্বের ভিডিওতে কিন্তু এগুলো দেওয়া আছে, সেজন্য আমি এটা দেখাচ্ছি না। তারপর আমি একটি দেখিয়ে দিচ্ছি অ্যাঙ্কর পয়েন্টের কাজগুলি। সিলেক্ট, একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিলাম। অ্যাঙ্কর পয়েন্টটি এভাবে আমি ডানে বামে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সরিয়ে নিচ্ছি, অথবা এভাবে ক্লিক দিয়ে এভাবে সরিয়ে নিচ্ছি। এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো এডিট করা যায়। অ্যাঙ্কর পয়েন্ট যদি প্রয়োজন হয়, অ্যাঙ্কর পয়েন্ট এভাবে আনবো, আনার পর অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এডিট করব। সিলেক্ট করলাম, আমি একটি লাইন এঁকে নিলাম। লাইনটি সিলেক্ট, অবজেক্ট পাথ, ডিভাইড অবজেক্ট দিল। এই লাইনটির নিচে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোকে ডিভাইড করে নেবে। ক্লিক দিয়ে দিলাম, তারপর সিলেকশন, এই যে লাইন যেখানে ছিল সেখান থেকে ডিভাইড হয়ে গেছে। অন্যভাবে কিন্তু ডিভাইড করা যায়, আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে এই কেচির মাধ্যমে, কিন্তু এটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটির মধ্যে পাথ থাকবে না, আর এইভাবে এখন যেভাবে দেখেছি সেভাবে ডিভাইড করলে কিন্তু পাথ থাকবে, যেমন এই যে পাথ আছে কিন্তু। তাহলে এখন যে কাজটি দেখালাম, এই কাজটি কিন্তু আর কোনোটির মাধ্যমে করা যাবে না, শুধু একমাত্র এটার মাধ্যমে করতে হবে। অবজেক্ট পাথ, ডিভাইড বেলো। তাহলে আশা করি এই সবগুলি অপশন পারবেন। এবং নিচের অংশটি ক্লিন আপ, আমরা এখন দেখব ক্লিন আপের কাজ কি। ক্লিন আপ যেমন ধরুন আমরা এইভাবে টাইপ করে নিলাম, এখানে ডিলিট করলাম। এই যে আমাদের একটি পয়েন্ট আছে যেটাকে বলে টেক্সট পয়েন্ট, যে সিলেক্ট করলে এখানে একটি টেক্সট পয়েন্ট পাওয়া যাবে, টেক্সট পয়েন্ট। অথবা আমরা যখন এইভাবে ক্লিক করি বা আমরা কোনো কারণে এগুলোকে আবার ডিলিট যখন করি, যেমন এই যে এখানে একটি পয়েন্ট রয়ে গেছে। অনেক সময় এগুলো দেখা যায় না, আমরা যখন কাজ করি, কোনো ড্রয়িং করি, ড্রয়িংয়ের আঁকার সময় মাঝে মধ্যে কোনো কিছু আঁকতে গিয়ে এ ধরনের পয়েন্ট দেখে যায়, যে পয়েন্টগুলো প্রিন্টিংয়ের সময় অনেক সমস্যা করে, বা আমরা ডিজাইনের ক্ষেত্রে কোনো কারণে এটি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে এই পয়েন্টারগুলোর কারণে। টেক্সট পয়েন্ট হোক আর আর্ট পয়েন্ট হোক বা পেন পয়েন্ট,
যাই হোক, এই পয়েন্টগুলো ডিলিট করার জন্য হাইডিং যে পয়েন্টারগুলো আছে সেই পয়েন্টারগুলোকে ক্লিন করার জন্য আমি সিলেক্ট করে দেখাচ্ছি যে এখানে দুটি পয়েন্ট আছে, একটি টেক্সট পয়েন্ট, একটি পেন পয়েন্ট, বা অবজেক্ট ডিলিট করার পর অবজেক্ট পয়েন্টও থাকতে পারে। সেই জন্য এই পাতে গিয়ে ক্লিন আপে গিয়ে স্টেপ পয়েন্ট এমটি টেক্সট পাথ, যেটি টেক্সটের আনপেন্টেড অবজেক্ট, কোনো অবজেক্ট আঁকার পর যেটির কালার উঠে যায়, যেমন এটির আমি কালার দিচ্ছি। এখানে দেখেন আনপেন্টেড পয়েন্ট আছে, একটি অবজেক্ট আছে একটি, আর একটি টেক্সট পয়েন্ট আছে, একটি পেন্ট আর্ট পয়েন্ট আছে। পাথ ক্লিন আপ, এখানে মাত্র স্টেপ পয়েন্টটি ডিলিট করা যাবে, যে স্টেপ পয়েন্টটি আছে, যে পেন্ট পয়েন্টটি আনপেন্টেড এটি, আর এখানে টেক্সট পয়েন্ট ক্লিন আপ। এই যে আমি ক্লিন করে দিচ্ছি, এখানে আর কোনো এক্সট্রা কোনো পয়েন্ট নাই, শুধু এগুলি আছে। আমি খুব সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম স্লাইস এবং পাথ। যে কাজগুলো দেখেছি সেই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের অনেক দিন মনে থাকবে। কাজ যদি প্রফেশনাল কেউ কাজ করেন অবশ্যই এগুলো জানা দরকার। আরও যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাহলে অ্যাডোবি সিসি কাজগুলো দেখে নেবেন। আমি মনে করি যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 এই অবজেক্টগুলোর বা আমি যে কাজগুলো দেখাইছি এখন এই কাজগুলো পারলে সিসিতে কিন্তু সেম কাজ, সিসির কাজও করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি ব্ল্যাঙ্ক টুল এবং ইনভার্ব ডিস্টোর এই দুটি অপশনে কাজ দেখিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।